প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি জ্যামিতিক আলোক বিজ্ঞান। আশা করি তোমরা সবাই আছো। তোমরা একটু দেখো, চ্যাপ্টারটা আমি নাম লিখব। চ্যাপ্টার নাম হলো জ্যামিতিক আলোক বিজ্ঞান। অধ্যায় 6। এটা কি? উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। তারপরে আমরা জাস্ট এটা লিখলাম যে কি পড়াবো। দেখো, পড়ার শুরুতেই জ্যামিতিক আলোক বিজ্ঞান মানে জ্যামিতি, যেহেতু জ্যামিতির কথাটা বলছে, এখানে তোমাদের ভাবতে হবে প্রত্যেকটা স্ট্রিপেই জ্যামিতিক কিছু বা জ্যামিতির কিছু ধারণা নিতে হবে তোমাদের। তোমরা জানো যে আমরা যখন মাধ্যমিকে পড়ি তখন জ্যামিতি সাধারণত উপবাদ্য সম্পাদ্য পড়ে থাকি, কিন্তু সম্পূর্ণ প্রয়োগটা হয় কিন্তু এই পদার্থবিজ্ঞানে। এটা তোমাদের বুঝতে হবে। জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরুতেই আমার বুঝতে হবে যে আলো সম্পর্কে। আলো কি? আমরা পড়ছি যে আলো কি সহজ বা সরল পথে গমন করে, কিন্তু আলো এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যখন যায় তখন কি ঘটে? তখন প্রতিসরণ ঘটে। এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে গেলে প্রতিসরণ, আর একই মাধ্যমে যদি আবার বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে তাহলে প্রতিফলন ঘটে। আমি এই অধ্যায় বেশি প্রতিফলনের কথা বলবো, বেশি প্রতিসরণ সম্পর্কে তোমাদের আলোচনা করব। তাহলে এখানে দেখো, শুরুতেই আমি যে চিত্র রাখবো তোমাদের অতি পরিচিত। এইটা মনে করো ঘন মাধ্যম আছে, আর এটা হলো হালকা মাধ্যম। মাধ্যমটা হলো হালকা। তাহলে কি ঘটছে? আলোকরশ্মি পড়লো এখানে এসে, সে যেহেতু এটা ঘন মাধ্যম, তোমরা জানো যে ঘন মাধ্যমে আলো এখান থেকে যদি আমি লম্ব টানি, এটাকে বলা হয় কি? অবিলম্ব। তাহলে সে কোথায় বেঁকে আসবে? একটু অবিলম্বের দিকে বেঁকে আসে। এখন এটা কিসের ক্ষেত্রে? এটা হলো প্রতিসরণ। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে কি করে? আলোকরশ্মি বেঁকে আসে কোথায়? ঘন মাধ্যম হলে। হালকা থেকে ঘনতে প্রবেশ করলে অবিলম্বের দিকে বেঁকে আসে। আর জাস্ট আবার এটাকে উল্টোয়ে দাও, যে ঘন থেকে হালকা গেল তখন অবিলম্ব থেকে দূরে চলে যায়। তাহলে এটাকে কি বলা হয়? এই লম্বটাকে আপাতন বিন্দুতে যে আমি লম্ব আঁকছি, এটাকে কি বলে? তোমরা সবাই পরিচিত, হয়তো ভাবতে পারো যেগুলি তো আমরা জানি, কিন্তু জানার জিনিসটাই কিন্তু আমাদের বেশি ভুল হয়। তাহলে এটা এই ঘটনা ঘটল। তাহলে এইখানে এই যে আইটাকে আমরা কি বলি? মানে ইনসিডেন্ট, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, যেটা বলে আপাতন কোণ। কারণ কি? আপাতিত রশ্মি, এটাকে বলা হয় আপাতিত রশ্মি। তোমরা সবাই এটা পড়ে ফেলছো। আর আপাতিত রশ্মি, আর এটাকে কি বলা হয়? এটা প্রতিসরিত বা প্রতিসৃত রশ্মি। প্রতিসরিত রশ্মি। তাহলে আমাদের এটা কিন্তু চিনতে হবে যে আপাতিত রশ্মি আর প্রতিসরিত রশ্মিটা কি, এ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমাদের যদিও উচ্চ মাধ্যমিক, কিন্তু পরীক্ষায় যেহেতু সৃজনশীল কোশ্চেন এখানে অনেক সময় আসে, ভেরি সিম্পল কোশ্চেন আসে যে মানে প্রতিসরণ বলতে কি বোঝা যায়। তাই কি দাঁড়ালো? সংজ্ঞাটা বলছি যে এই জন্য প্রতিসরণের জন্য কি কি দরকার? এক জোড়া তোমার মাধ্যম দরকার। আর আলোকরশ্মি কয়টা দরকার? একটা। তাহলে আলোকরশ্মি দরকার একটা, মানে একটি মাত্র আলোকরশ্মি। আর মাধ্যম দরকার হয়েছে কয়টি? দুইটি। তাহলে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করার সময় তার দিক পরিবর্তনকেই আলোর প্রতিসরণ বলে। আমি কেন বললাম দিক পরিবর্তন? শুধু কারণ হলো ঘন থেকে হালকাও যেতে পারে, হালকা থেকে ঘন যেতে পারে। তাহলে আমি এখানে তোমাদের যদি এবার বলি যে মাধ্যম এই দুইটা আছে। এখন এই প্রতিসরণের প্রথম দুইটা সূত্র আছে। একটা হলো আপাতিত রশ্মি এবং অবিলম্ব প্রতিসরিত রশ্মি একটি বিন্দুতে অবস্থান করে, এটা হলো ও বিন্দুতে অবস্থান করেন। আরেকটি সূত্র আছে, আপাতন কোণের সাইন প্রতিসরণের কোণের সাইনের অনুপাত একটি দুর্ভোগ রাশি। এই দুর্ভোগ রাশিটা কি? এটা আমাদের বুঝতে হবে। কি বলছে? যে দুইটা শর্ত, একটা হলো আপাতিত রশ্মি প্রতিসরিত রশ্মি অঙ্কিত বিলম্ব একই বিন্দুতে অবস্থান করে, এটা আমরা জেনেছি। আর একটা হলো কি?
আপাতিত আপাতন কোণের সাইন, অর্থাৎ কোণটা কার সাথে তৈরি করছে, অবিলম্বের সাথে, আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক রাশি। এটা আমাদের দ্বিতীয়। এখন এর সাথে এটা একটা ধ্রুবক, এই ধ্রুবক রাশিটা কি, অর্থাৎ কি বলছে, আপাতন কোণের সাইন তাহলে আই, আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটি ধ্রুবক রাশি। এই ধ্রুবকটা কি, এখানে তোমরা দেখো মিউ দ্বারা, তাহলে আলোক রশ্মি কোথায় যাচ্ছে, এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যাচ্ছে। এটা যদি মাধ্যম 1 দেই আর এটা কি হবে 2, তাহলে 1 2, অর্থাৎ এক থেকে যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে। এখন আমরা এইখান থেকে অনেক সময় খুব সহজ কোশ্চেন আসতে পারে যে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে যখন যাচ্ছে তখন এইটাকে ধ্রুবকটার প্রতি সরণাঙ্ক বা কি বলা হয়, রিফ্র্যাক্টিভ। এটার নাম কি, এটার একটা নাম আছে যেটা হলো রিফ্র্যাক্টিভ কি বলে, ইন্ডেক্স, অর্থাৎ কোনো বইতে প্রতি সরণাঙ্ক লেখা, এবং হ্যাঁ কোনো বইতে তোমার কি লেখা থাকতে পারে, প্রতি সরণাঙ্ক লেখা থাকে কোনো ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে লেখা থাকে হলো তোমার প্রতিসরাঙ্ক। তোমাদের ভয় পাওয়ার কারণ নেই, দুইটাই হতে পারে, যেহেতু এটা বিজ্ঞানের লেখা সরাসরি ইংলিশ থেকে বাংলায় করছে, যার কারণে এটা অনেক সময় লেখে প্রতিসরাঙ্ক, কোথাও লাগে প্রতিসরাঙ্ক। এখন এটা যদি মাধ্যমটা শূন্য হয়, শূন্য থেকে কোনো মাধ্যমে ঢোকে, আমি এটা ধরলাম, তোমরা এটা বের করবে যে শূন্য থেকে এটা কত, আমি মনে করলাম এটা শূন্য, মাধ্যম শূন্য, শূন্য থেকে কোথায় ঢুকলো, বায়ুতে, বায়ু। এবারে তোমরা একটা কাজ করবে, কোথায় ঢুকছে, শূন্য থেকে বায়ুতে প্রবেশ করছে, তাহলে এর প্রতিসরণাঙ্ক কত হবে, এটা কি আমরা বের করতে পারবো? যদি এখন দেখো এটা প্রতিসরণাঙ্ক কত হবে, এটা আমরা বের করতে পারবো কি, এটা আমরা বের করতে পারবো এইটা থেকে এইটায় প্রবেশ করলে। কারণ এইখানে মাধ্যম যদি শূন্য হয়, আমরা এটা মনে রাখবো, মাধ্যম শূন্য হলো এই প্রতিসরাঙ্ক কত হবে 1.00, তিনটা জিরো দেবো, আর এটা কত 1.00329, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ বায়ু মাধ্যমে এই মিউর মান হলো এইটা, আর শূন্য মাধ্যমে এইটা। আচ্ছা, তোমরা তাহলে এইখানে কি, এটা হলো শূন্য, আর এটা কি বায়ু, তাহলে বায়ু মাধ্যমে এই শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয় পরম প্রতিসরাঙ্ক। এখন আমার কোশ্চেন হলো যে কোনো আলোকরশ্মি বায়ু থেকে, কোনো আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে বায়ুতে প্রবেশ করলো, তাহলে তার তোমার বেগের পরিমাণ কত হবে? আমরা জানি শূন্য মাধ্যমে যদি আলোর বেগ 3 × 10 পাওয়ার কত হবে 8, বিবেচনা করে একটি অঙ্ক সম্পূর্ণ করি, তাহলে আমাদের কি হবে দেখো, বায়ু থেকে কোথায় ঢুকছে, পরম প্রতিসরাঙ্ক। তোমরা এই কথা মনে রাখবা, শূন্য থেকে অন্য মাধ্যমে প্রবেশ করা মানে এখানে কার, ওই মাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক। তার বায়ুর পরম প্রতিসরাঙ্ক যদি বলি, তাহলে শূন্য থেকে কোথায় ঢুকছে, বায়ুতে ঢুকলো। এটা এয়ার যদি দেই, তাহলে এখানে আমরা কি পাই, তোমরা খেয়াল করো, এইখানে পাবো কি সাইন, এই সাইনের সূত্র যদি সাইন আই, আর কি পাবো সাইন আর। এখন এখানে খেয়াল করো, তাহলে এইটা যদি আমরা পাই কি হয়, এটাকে যদি আমরা ভিন্ন করে সাইন 0, আর এটাকে লিখবো কি সাইন 1, ভিন্ন করে লেখা যায়, আর এটাকে লিখবো সাইন আই, আর এটাকে লিখবো সাইন কি লেখা যায়, তোমরা একটু দেখো সাইন আর, সরি, এইটা যখন পরেরটা উপরে হবে আর এটা হবে নিচে, এটা হবে 0। এই তাহলে এইখানে আমরা কোণ বের করতে পারবো, এক নম্বরে কোণ বের করতে পারবো। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হলো μ1 আর μ0, এভাবে যদি হয় তাহলে আমরা কিন্তু আর একটা জিনিস বের করতে পারবো, C0 বাই এটা কি CA এয়ার। অর্থাৎ এখানে কি দেখো সি এয়ার মানে কি, এটা 1 দেই, তাহলে আমরা পাবো, তাহলে এইখানে এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু কি বের করতে পারবো, আলোর বেগ নির্ণয় করতে পারবো, এবং কোনো কোণ কত কোণে মানে নির্গত, কত কোণে আলো আপাতিত হয়েছে এবং কত কোণে নির্গত হয়েছে, এই সম্পর্কে কিন্তু আমরা ধারণা নিতে পারবো। এখন তোমাদের একটি যদি অঙ্ক আমি দেই এখানে, যে একটি আলো শূন্য মাধ্যম থেকে মানে আপাতন কোণ, এইটাকে আপাতন কোণটা শূন্য মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে, বায়ুতে প্রবেশ করছে, এইটার আমি কোণ যদি দেই 30 ডিগ্রি, তাহলে তুমি প্রতিসরাঙ্ক বের করতে পারবা, যে এই প্রতিসরণ কোণটা বের করতে পারবা। তাহলে আমি একটু লিখে দিচ্ছি যে এখানে দেখো কোনো
তোমরা এখানে মনে রাখো যে আমি বলছি যে শূন্য থেকে আলোক রশ্মি বায়ুতে কত 30 ডিগ্রি কোণে প্রবেশ করলো। এটা হলো 1 নম্বর, প্রবেশ করলো। আচ্ছা, প্রতিসরণ কোণ কত হবে? প্রতিসরণ কোণ কত হবে এটা দ্রুত বের করবে তোমরা। আর 2 নম্বর হলো আবার লিখব শূন্য থেকে আলো কোথায় প্রবেশ করলো? একই বায়ু মাধ্যমে বায়ুতে প্রবেশ করলে আলোর বেগ কত হবে? আমরা 2টা অঙ্ক এখানে সম্পূর্ণ করব। একটা হলো এটা 30 ডিগ্রি কোণে ঢুকলো, সে 30 ডিগ্রি কোণে ঢুকলো, তার প্রতিসরণ কোণ কত হবে? 2 হলো কোথায়? শূন্য থেকে বায়ুতে প্রবেশ করলো, তাহলে তার কোণের পরিমাণ কত হলো? তোমরা অতি দ্রুত অঙ্ক শেষ করবে, আমরা আরও বেশি অঙ্ক করব। আমরা একটু আগে কিন্তু সূত্র লিখে দিয়েছিলাম তোমাদের, ওই সূত্র অনুসারে। অর্থাৎ তোমরা জানো যে প্রতিসরণ কোণ এবং সাইন কোণ পরস্পর কি হয়? ব্যস্তানুপাতিক হয়। সেমভাবে আলোক এবং কি হয়? আলো এবং আলোর বেগ এবং আরেকটা হলো গতিসংঘ পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে তোমরা 2টাই করে ফেলো, সূত্র ব্যবহার করে দ্রুত করে ফেলো। কি হবে সূত্র তোমরা বের করো। একটা বলছি শূন্য থেকে আলোতে, শূন্যতে কত? শূন্যতে এখানে দেওয়া আছে গতিসংঘ 1.00030, আর বায়ুতে কত? 1.00 কত আছে? 29। এইটা ব্যবহার করে তোমরা একটু করার চেষ্টা করো, দেখো পারো কি না। একটু করার চেষ্টা করো সবাই। তাহলে এটাকে সূত্র ব্যবহার করবে। কোন সূত্র? প্রথমটা তোমরা সবাই এটা করতে থাকো। এটা কোন সূত্র ব্যবহার করবে? এটা কি কোন সূত্র ব্যবহার করবে তোমরা? এই 1 নম্বরের জন্য কোন সূত্র? অবশ্যই কোনটা? μ0 সাইন কত হবে? সাইন আই ইকুয়ালস টু μ1 সাইন কি আর। এখন আর এর মানটা শুধু বের করবে। আর সমান কত হবে? এখান থেকে ক্যালকুলেশন করে বের করো। আর সমান কত হবে এটা বের করো, আর এর মানটা বের করো। 1 আর 2 হবে কি বের করবে? যে প্রবেশ করলে আলোর বেগ কত হবে। সেমভাবে μ0 c0 ইকুয়ালস টু μ1 c1, এই সূত্র ব্যবহার করে c1টা বের করবে কত হয়। দ্রুত বের করে ফেলো মান। আমি একটু দেখব যে তোমরা আসলে করতে পারছো কি না। 2টা সূত্র ব্যবহার করে অঙ্কটা তাড়াতাড়ি সম্পূর্ণ করবে, ক্যালকুলেটর সামনে রাখবে। আমি আগেই বলছি ফিজিক্স করার সময় অবশ্যই তোমরা এটা ক্যালকুলেশন করবে এবং এটা দ্রুত তোমরা কি করবে? কাছে রাখবে, ক্যালকুলেটর কাছে লাগবে। তাহলে μ0 এর মান 1 আর μ1 এর মান বায়ু মাধ্যমে 1.0029। দ্রুত তোমরা করার চেষ্টা করো এবং আমি এটা দেখব যে আসলে তোমরা কি করছো কি না। দেখো যদি কোনোভাবে না বোঝো তাহলে আমাকে কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে অবশ্যই কোশ্চেন করতে পারো। তোমরা দেখো এখানে কি করছি? μ0 sin i এটা ব্যবহার করছি। এরপরে আর এর মানটা এখান থেকে তোমরা কিন্তু করবে। আর এটা কি? এখানে কি ব্যস্তানুপাতিকভাবে তোমরা মনে রাখবে সবসময় প্রতিসংখ্য এবং আলোর বেগ ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ প্রতিসংখ্য বেড়ে গেলে আলোর বেগ কমে যায়, আবার প্রতিসংখ্য কমে গেলে আলোর বেগ কি করে? আলোর বেগ বেড়ে যায়। অর্থাৎ সবসময় বেশি কম হয়ে থাকে। এখানে তোমরা একটা জিনিস ফলো করো, আলোর বেগ এই শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা সবসময় 3 × 10⁸ ধরব। 3 × 10⁸। তাহলে আমরা এটা ধরে ক্যালকুলেশন করি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা রাজু দ্রুত অঙ্ক করার চেষ্টা করো। তাহলে আমরা এই ক্যালকুলেশনটায় যাব। এরপরের আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। পরের ধাপে আমরা যাব যে এখানে আর এর মানটা বের করবো কীভাবে। আর সাইন কি হবে? ডাইরেক্ট যদি আমি এখানে লিখি, আর যদি এখানে লেখো তাহলে কি হয় দেখো, এইখানে μ0 সাইন আই
মিউ নট সাইন আই, আর এ কত যাবে বলো, এটা হবে মিউ ওয়ান, আর সাইন ইনভার্স এটা আমরা লিখতে পারি, ক্যালকুলেটর দিয়ে আমরা দ্রুত করে ফেলবো। আর সি ওয়ান মিউ নট, সি নট, আর নিচে কি লিখবো বলো, মিউ ওয়ান। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করে ফেলবো। তাহলে আমরা এখানে কি বের করতে পারবো, যে এই মানগুলি এই টাইপের যদি আমাদের অঙ্ক আসে তাহলে আমরা এগুলি সমস্যাগুলিও সমাধান করতে পারবো। এরপরে আসো, তাহলে আমরা আলোর প্রতিসরণ প্রতিফলন এই সম্পর্কে আমরা প্রতিসরণ সম্পর্কে ধারণা নিলাম, প্রতিফলন সম্পর্কে তোমাদের কিন্তু স্পষ্ট কোনো ধারণা দেয় নেই। তাহলে এরপরে আমরা অন্য স্টেপে যেতে পারি নাকি? তাহলে তোমরা এই মানটাকে বের করে কমান্ডসের মাধ্যমে তোমরা জানাই দাও যে আমরা মান বের করছি, এত পেয়েছি। এরপরে আমি একটি চার্ট দিব, সে চার্টটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। মনে রাখার বিভিন্ন বুদ্ধি বা টেকনিক তোমরা অবলম্বন করতে পারো। যে যেমন মনে করো যে হতে পারে যে বায়ু থেকে পানিতে, বায়ু থেকে মনে করো এইখানে এটা হলো আছে পানি, পানি এটা হলো পানি, আর এটা হলো বায়ু, বায়ু, আর এটা হলো পানি। তাহলে পানির প্রতিসরণাঙ্ক আমরা জানি সাধারণত 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা আদর্শ হিসাবে আমরা বিবেচনা করি। কত তোমরা একটু বলো পানির প্রতিসরণাঙ্ক, অর্থাৎ যেটাকে বলে কি আমরা একটু আগেই বলছি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কত এটা তোমরা এত ইকুয়ালস টু 4/3। আর এখানে বায়ু যদি বিবেচনা করি, বায়ুর কত 1.0029। তাহলে বায়ু থেকে পানিতে যদি প্রবেশ করে, মনে করো 30 ডিগ্রি কোণে প্রবেশ করলো, এটা কত ডিগ্রি কোণে, এইখানে মনে করো যে 30 ডিগ্রি কোণে প্রবেশ করলো, তাহলে এইখানে এই আর এর মানটা কত হবে, এই আর এর মানটা আমরা আর ইকুয়ালস টু হোয়াট, এইটা আমরা বের করব। তাহলে তোমাদের কি সম্ভব? এটা আমার মনে হয় অবশ্যই সম্ভব। তোমরা এইটাকে বের করো দ্রুত। আমরা এই দুইটা তো অবশ্যই ক্যালকুলেশন করে ফেলছি, আমরা এর পরেরটা দেখব যে আমরা আসলে পারি কিনা। এইটা যদি বের করতে যাই তাহলে কীভাবে বের করব তোমরা একটু দেখো। বায়ু থেকে পানি, বায়ু থেকে তীর চিহ্ন যেদিকে দিব ওই দিকে কিন্তু আলো যাচ্ছে। তাহলে এখানে যদি আমরা এ মিউ কি দিব, এ মিউ ওয়াটার, এই পরেরটা কোথায় থাকবে, উপরে, আর এটা নিচে। তাহলে আমরা এখানে যদি আমরা এটা করি ক্যালকুলেশন করলে আমরা এখানে কি পাই, 4/3 পাবো। আর এখানে কত পাবো বলো, এখানে পাবো, এটা যদি আমরা এখান থেকে, এখানে সাধারণত খুব কম মানের, এই জন্য আমরা বিবেচনা করি না, কিন্তু আমাদের যদি ওভাবে বলে দেয়, আবার তোমরা যদি মানে এইটা ব্যবহার নাও করো তাহলে কিন্তু হবে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন যেহেতু জানি, তাহলে বায়ুর যেহেতু প্রতিসরণাঙ্ক জানি, আমরা ব্যবহার করব। আবার কোনো কোনো ক্ষেত্রে এটা ব্যবহার নাও করে, অর্থাৎ শূন্য মাধ্যমকে বিবেচনা করা হয়, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুইটাই হতে পারে। তাহলে এইখানে যদি আমরা এইটা বিবেচনা করি যে 4/3 এটা ভাগ করব। তোমরা তেমন একটা হেল্প করছো না, তোমরা কি লাইনে নেই আমি বুঝতে পারছি না। তোমরা দেখো এখানে যে আমরা যদি এখানে 4/3 ইকুয়ালস করি এবং তাকে যদি আবার ডিভাইড করি যে 1.00029, এটা যদি দিয়ে দেয় তাহলে 1.3329, তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারি যে 1.3329। আচ্ছা, এইটা আমরা এখানে এটা পেয়ে গেলাম। তাহলে এ মিউ জি আমরা আবার কি জানি, আবার এ মিউ ডব্লিউ সমান আমরা সাইন আই বাই সাইন আর। তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে সাইন আই সাইন আর এটা ব্যবহার করে আমরা এখান থেকে আর বের করব, এখান থেকে বের করব কি আর। তা এভাবে যদি নিয়ে আসি সাইন আর ইকুয়ালস টু সাইন আই বাই এ মিউ ডাব্লিউ
এটা যদি ব্যবহার করি তাহলে আর ইকুয়ালস টু কত পাবো, সাইন ইনভার্স, আমরা এটা লিখতে পারি সাইন আই বাই এ মিউ ডাব্লিউ। সাইন আই এর মানটা দেওয়া আছে 30, এই 30 মানটা বসিয়ে তোমরা ক্যালকুলেশন করো, দ্রুত ক্যালকুলেশন করে একটু পাঠাই দাও কত এটা। ক্যালকুলেশন করে যদি আমরা করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। দেখো কত হলো, এ আমি লিখছি এ মিউ ডাব্লিউ ইকুয়ালস টু মিউ ডাব্লিউ বাই মিউ এ ইকুয়ালস টু 4/3 1.0029। তারপরে দেখো 1.3329। এরপরে এম ইউ জির মান আমরা জানি সাইন আই বাই সাইন আর, এটা যখন জানি তাহলে এরপরে আর সমান সাইনটাকে আমি এই দিকে নিয়েছি। এরপরে আমরা এখানে আর দিয়ে ইনভার্স দিয়ে মানটা বের করছি। মানটা বের করবো তোমরা, আই এর মান কত 30, আয়ের মান 30 হলে মানটা কত হবে তোমরা বের করে পাঠিয়ে দাও যে আর এর মানটা কত। তাহলে আমরা এখানে পাবো যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন মানে প্রতিসরণ কোণের মান কত, এইটা আমরা এখান থেকে পাবো। তাহলে আর এর মানটা তোমরা বের করে দাও। তাহলে আমরা এখানে কি দেখা গেছে যে আর এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। এরপরে আমরা যাব যে তোমরা আরও জানো যে সংকট কোণ কাকে বলে। সংকট কোণ সম্পর্কে আমি আশা করি এখানে 3টা অঙ্ক তোমাদের দিয়েছি, তোমরা ক্যালকুলেশন করবে। প্রথম দেখো আর এর মানটা বের করবে, এরপরে আমি রাজুকে দেখছি কিন্তু রেসপন্স নাই। তারপরে দেখো এখানে আর সমান একটা সমীকরণ আর ইকুয়াল টু সাইন ইনভার্স মিউ নট, মিউ নটের মান হলো কত 1.0029। আই এর মান দিচ্ছিলাম কত তোমাদের ওখানে ছিল 30। এরপর মিউ ওয়ানের মান এটা বসিয়ে আর এর মানটা বের করবে। তারপরে আলোর বেগটা বের করবে, ছোট ছোট অঙ্ক, আলোর বেগটা সিয়ন অর্থাৎ বায়ুতে আলোর বেগ এইটা বের করবে। এরপরে আমি থার্ড যেটা দিয়েছি সেটা হলো দেখো কি দিয়েছি যে বায়ু থেকে প্রবেশ করছে আলো কোথায়, পানিতে। পানিতে প্রবেশ করার পরে সেখানে এ মিউ ডাব্লিউ ইকুয়ালস টু মিউ ডাব্লিউ বাই মিউ এ। এরপরে মিউ ডাব্লিউ এর মান বসিয়ে দিয়েছি। এরপরে দেখো নিচে কত হলো 1.3329। এরপরে আবার লিখছি আবার এ মিউ ডাব্লিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। আই এর মানটা তোমরা বসিয়ে আর এর মানটা বের করো, বের করে একটু করার চেষ্টা করো ক্যালকুলেটরে। আমরা তারপরে সংকট কোণে যাব। সংকট কোণ বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা এটাকে এখন সংকট কোণে যাব। আশা করি এটা বের করছো। আই এর মান কত, আই এর মান আই ইকুয়ালস টু 30 বসাবে, আর এটার মান তো এখানে দেওয়াই আছে। এরপরে সংকট কোণ। সংকট কোণ আমরা বলতে কি বুঝি, মানে মানুষ বলে না যে সংকট অবস্থায়, তাহলে সংকট কোণ বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি। সংকট কোণ, সংকট কোণের ক্ষেত্রে দেখবা যে তোমরা ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে সবসময়। কোথায় প্রবেশ করবে, ঘন থেকে হালকা, সবসময় কোথায়, ঘন থেকে হালকা প্রবেশ করবে। একটু মনে রাখবা যে ঘন থেকে হালকায় প্রবেশ করলো। তাহলে এইটা যদি ঘন হয়, এইটা ঘন আর এইটা হলো হালকা, হালকা মাধ্যমে প্রবেশ করলো। এখন আলোকরশ্মি যখন এই ঘন থেকে হালকায় প্রবেশ করলো তখন অবিলম্ব থেকে দূরে চলে যায়। আমরা এটা জানি, এটা কি অবিলম্ব, এটা হলো আপতন বিন্দু। তাহলে যে কোণের কারণে অর্থাৎ যে আপতনকরণের কারণে এই যে এটার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে অর্থাৎ বিভেদ তল ঘেঁষে আলোকরশ্মি প্রতিসরিত হবে, এটা হলো আই। আর এটা কি আর, অর্থাৎ আলোকরশ্মি ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করার সময় যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হবে তাকে কি বলা হয়, তাকে বলা হয় সংকট কোণ। যেমন মাছ সূর্যোদয় হচ্ছে তখন মাছ যখন দেখতে পায়, মানে মাছ সূর্য উদয়কে দেখার জন্য কত ডিগ্রি কোণে তাকাবে সেটা কিন্তু এই অঙ্ক ব্যবহার করে আমরা বের করতে পারবো। বা সূর্যাস্ত গেলে কত ডিগ্রি কোণে সে মাছ সেই সূর্যাস্ত দেখতে পাবে, এটা কিন্তু এখান থেকে আমরা বের করতে পারবো। আর তোমরা জানো যে সংকট কোণের চেয়ে যদি বড় কোণে আরও বড় করে ফেলাই এখানে, তাহলে আলোকরশ্মিটি আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। অর্থাৎ সে কি হবে, এখানে প্রথম মাধ্যমে ফিরে আসলে কি ঘটনা ঘটবে, আলোর
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অর্থাৎ নিজেই আবার নিজের দিকে ফিরে আসছে, অর্থাৎ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে সংকট কোণ, যেমন মাছ সূর্য উদয় দেখতে চায়, সে যদি মাছটা এইখানে থাকে, এখানে মনে করো মাছ আছে, সে কি দেখবে, এখান থেকে পূর্ব দিকে সূর্য উঠছে, পূর্ব দিকে যদি সূর্য ওঠে, তাহলে সে কত ডিগ্রি কোণে তাকালে এই সূর্যকে সে দেখতে পাবে। তাহলে এখানে দেখো এইটাকে আইকে সাধারণত তখন থিটা সি দ্বারা মানে ক্রিটিক্যাল অবস্থা অর্থাৎ সংকট কোণ আইসি দ্বারা প্রকাশ করা হয়। তখন আমরা এই সূত্রকে জানি যে কি জানি, দেখো এইটার অনেক সময় কি, এইটার তো আমরা জানা আছে, আমি আগেই বলছি এটা বায়ু থেকে, বায়ুতে 1.00 তিনটে জিরোর পরে 29, অনেক ক্ষেত্রে এই বায়ুর প্রতিসরণকে ধরা হয় তোমার 1। তাই এই বায়ুকে অথবা শূন্যকে সাধারণত পরম প্রতিসরাঙ্ক হিসাবে এটা পরম একটা কি মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়, কারণ বায়ু যেহেতু প্রতিসরাঙ্ক 1.0029 এজন্য। তাহলে এই 4/3 এটা আমরা জানি এখানে। তাহলে এটা যেহেতু জানি, তাহলে সংকট কোণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে আমরা জানি যে মিউ ইকুয়ালস টু সাইন, মিউ মানে তখন কিন্তু বিবেচনা করি উপর থেকে নিচে, এটা পরম ধরার পরে এটাকে সাইন থিটা সি, এইটা আমরা দিয়ে অঙ্কটা করি। অর্থাৎ এখন যদি এখানে বিবেচনা করি, এটাকে দেখো, এইটাকে আমরা এখানে যদি নিয়ে আসি সাইন থিটা সি, আর এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, মিউ, এটা এ মিউ, এটা কত তোমার ডাব্লিউ, এটা কত, আমরা এটা এ মিউ ডাব্লিউ, এটাকে সাধারণত আমরা 1.33 ধরতে পারি। তাহলে 1.3329 লিখছিলাম, তোমরা ওটাও ধরিয়ে করতে পারো। তাহলে 1.33 এটা যদি ধরি, তাহলে থিটা সি সমান কত হবে, সাইন ইনভার্স, এটা যদি করো 1/33, এটা করার পরে তোমাদের কোণের পরিমাণ কত হবে, তোমাদের কাছে আশা করি ক্যালকুলেটর আছে, দ্রুত এটা করতে পারবে যে কোণের পরিমাণ কত হবে। তাহলে এখান থেকে তোমরা সংকট কোণটাও বের করতে পারবে। তাহলে তোমরা সংকট কোণ এখান থেকে বের করতে পারবে। তাহলে মাছ কীভাবে সূর্যোদয় দেখবে সেটাও তোমরা এখান থেকে বের করতে পারবে। তাহলে আমরা কি পড়লাম, আমি একটু সামারি বলি, যে আমাদের যেহেতু এটা বেসিক ক্লাসটা এখানে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আগামী দিন কিন্তু গাণিতিক সমস্যা সমাধান হবে, সাথে সাথে তোমরা যদি না বুঝো সেটা কমেন্টসের মাধ্যমে তোমরা জানাবে। দেখো আমরা প্রথম এখান থেকে কী শিখলাম, তোমরা যদি না বুঝো যে আলোর প্রতিসরণ এটা শিখলাম। তারপরে প্রতিসরণাঙ্ক বা প্রতিসরণাঙ্ক তোমরা যেটাই লেখো। এরপরে আর কি, আপাতন কোণ, তারপরে প্রতিসরণ কোণ, এরপরে আর কি শিখলা, যে সংকট কোণ। এই সম্পর্কে আমি আগামী ক্লাসে আলোচনা করব না, কারণ এটা আমি একটু চিত্র দিয়ে দরকার হলে আর একবার বলছি, কারণ আমরা অন্য ইসে যাব। তাহলে এই আপাতিত রশ্মি, এইটা হলো আপতন বিন্দু, এইটা হলো অবিলম্ব, আর এইটা হলো কি প্রতিসরিত রশ্মি, আর এটা হলো আপাতন কোণ, আর এটা হলো প্রতিসরণ কোণ, আর এটা হলো মাধ্যম দুইটা। আর সংকট কোণের ক্ষেত্রে কি ঘন, এটা যদি ঘন হয় তাহলে ঘন হইলে কোথায় যাবে, ঘন থেকে হালকায় যাবে প্রতিসরণ, অর্থাৎ এই যে কোণটা তৈরি করবে এটার মান হবে 90 ডিগ্রি, এই মোটামুটি। তাহলে আমরা এখানে যদি আলোর প্রতিসরণ কাকে বলে আসে, তাহলে আমরা বলবো আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন তার দিক পরিবর্তনকে আলোর কি বলা হয়, প্রতিসরাঙ্ক বলা হয়। এরপর আলোর প্রতিসরণ বলে, আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে। দরকার হলে চিত্র এঁকে দেবা, যে এটা হলো আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব, আর এটা হলো কি, এটা আপতন বিন্দু। এরপরে যদি সংকট কোণ আসে তাহলে কি বলবা, সংকট কোণ আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তবে যে
কোণের যে আপাতন কোণের জন্য, অর্থাৎ এই যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সংকট কোণ। তাহলে আমরা এখানে সবগুলি মোটামুটি মানে এটা আমরা জেনে গেলাম যে কোনটা এখানে প্রতিসরণ কি, এটা তোমরা চিত্র এঁকে শুধু কয়েকটা কথা বললে হয়। যেমন আপাতন কোণ কি, তাহলে আপাতিত রশ্মি এবং অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপাতন কোণ বলে। প্রতিসরণ কোণ এই যে প্রতিসরিত রশ্মি এবং অবিলম্বের সাথে যে কোণ তাকে প্রতিসরণ কোণ বলে। সংকট কোণ যদি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করে তাহলে যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সংকট কোণ। তাহলে এইগুলি আমরা 19-এও পড়েছি, এখন আবারও দরকার, এইগুলি বারবার কিন্তু আবার আসে কিন্তু আমরা গুরুত্ব দেই না। তাহলে সর্বশেষ এরপরে এগুলি আমি বুঝছি এবং আমরা সবাই বুঝে গেছি। আমরা এখন দেখো যে লেন্স সম্পর্কে বলবো। লেন্স সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে, মানে লেন্স কি আমি একটু ধারণা দেব। প্রধানত আমার যে লেন্সগুলি দরকার এটা হলো কি, এটা হলো উত্তল লেন্স। উত্তল লেন্স কি ঘটে, এটায় বাস্তব অবাস্তব প্রতিবিম্ব ঘটবে, প্রতিবিম্ব। আর এটা কি, এটাকে যদি বিবেচনা করো অবতল, এটা কি অবাস্তব, সর্বদা অবাস্তব প্রতিবিম্ব ঘটবে, প্রতিবিম্ব। এটা আমাদের মনে রাখতে হবে। আর কি আমাদের এই যে এইটা আছে, এটার ঠিক মধ্যবিন্দুটা, এটাকে বলা হয় আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র থেকে এই যে দূরত্ব, বস্তু যদি এখানে স্থাপন করো, এখানে বস্তু, এটা হলো বস্তুর দূরত্ব, এটাকে ইউ দ্বারা প্রকাশ করে, মনে রাখবা। এটা কি বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করে। যদি বিম্ব সামনে হয়, মনে করো এখানে হলো বিম্ব, এটাকে ভি দ্বারা প্রকাশ করে। আর এর দুইটি থাকে ফোকাস, যেমন এই থেকে এটাকে এই ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করে। এইগুলি আমাদের এখান থেকে অবশ্যই কি জানা দরকার। এবং আরও কি জানা দরকার এখান থেকে, যে এইটা, তাহলে আমি উত্তল লেন্স অবতল লেন্সটা সম্পর্কে আগামী দিন বলবো। উত্তল লেন্সটায় এবং উত্তল লেন্স অবতল লেন্সের ক্ষেত্রে এই বস্তুর দূরত্ব ইউ আর এটা ভি আর ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করে। আর বক্রতার যদি হয় ব্যাসার্ধকে আর দ্বারা, মনে করো এখানে ব্যাসার্ধ হতে পারে এটা, তাহলে বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে। তাহলে এইগুলি আমাদের জানতে হবে। তাহলে আমরা কি জানলাম, যে বস্তুর দূরত্ব, লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্বকে ইউ দ্বারা, আর বস্তুর দূরত্বকে কি দ্বারা, ইউ দ্বারা। বস্তুর দূরত্ব, বস্তু লেন্সের ক্ষেত্রে, লেন্স দর্পণের ক্ষেত্রেও হয়। আমি যেহেতু লেন্স পড়াচ্ছি, লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব কত, কি দ্বারা, ইউ। এখন আবার প্রথা অনুসারে যদি বাস্তব হয় তাহলে তোমার পদ যোগ হবে, আর যদি অবাস্তব হয়, এই দূরত্ব, বস্তু দূরত্ব সবসময় বাস্তব আর অবাস্তব না, এটা বাস্তবই থাকে। কিন্তু বিম্বের দূরত্বের ক্ষেত্রে, বিম্বের দূরত্বের ক্ষেত্রে প্লাস মাইনাস হতে পারে। অর্থাৎ বাস্তব হলে প্লাস হবে, অবাস্তব হলে মাইনাস হবে। আবার তোমার এরপর হলো ফোকাস দূরত্ব দেখো উত্তলের ক্ষেত্রে সাধারণত পজিটিভই হয়, এটা মনে রাখতে হবে। এরপরে ফোকাস দূরত্বর পরে কি আসে, এরপরে অবতলের ক্ষেত্রে মাইনাস হতে পারে। এরপরে আমরা কি দেব, আর তোমার বক্রতার ব্যাসার্ধ মাইনাস প্লাস দুটি হতে পারে, অর্থাৎ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। অর্থাৎ কার ক্ষেত্রে, উত্তলের ক্ষেত্রে, যেমন উত্তল লেন্স আঁকলা, তুমি এভাবে আঁকলা, আলোক রশ্মি ভেদ করে কোন দিকে গেল, এই দিকে, তাই আলোক রশ্মি এই দিকে যাচ্ছে, বক্রতার ব্যাসার্ধ, এই যে অঞ্চলের বক্রতার ব্যাসার্ধ এটা পাবে এখানে, তাহলে এটা আর1টা পজিটিভ হবে। আর এই দিকে যেটা হবে এটা হবে কি নেগেটিভ। তাহলে বক্রতার ব্যাসার্ধ দেখা যায় যে এই উত্তলের ক্ষেত্রে দুইটা বক্রতার ব্যাসার্ধ, যখন আলোক রশ্মি এই দিক যাচ্ছে, এই দিক যাওয়ার পরে আলোক রশ্মি ভেদ করে এই দিক যাচ্ছে, তাহলে এই বরাবর যেটা আঁকবো অর্থাৎ আর1 ধরা হয় সেটা হলো পজিটিভ। আর ঠিক আবার এই যে আর একটা বক্রতার ব্যাসার্ধ এটা হবে নেগেটিভ, কারণ আলোক রশ্মি ওইদিকে যাচ্ছে, সে হচ্ছে নেগেটিভ।
এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে এইটার ক্ষেত্রে যদি তুমি হিসাব করো, এই ক্ষেত্রে এটা কি অবতল, অবতলের ক্ষেত্রে আলোকরশ্মি এই দিকে আসলো, আলোকরশ্মি এই দিকে এসে এই দিকে গেল, তাহলে আলোকরশ্মি এই দিকে গেল, বক্রতার ব্যাসার্ধ কোন দিকে, এই উল্টো দিকে, এই জন্য এটা কি মাইনাস। আর আলোকরশ্মি ওই দিকে যাচ্ছে আর এই বক্রতার ব্যাসার্ধ এই দিকে, এটা কি হবে, আর এইটাকে যদি ধরো এটা হলো কি মাইনাস, আর এইটা কি হবে প্লাস, অর্থাৎ একটা মাইনাস, কারণ এইটা কি এই প্রথম পৃষ্ঠ R1 ধরা হয় বক্রতার ব্যাসার্ধ, দ্বিতীয় পৃষ্ঠ এখানে কিন্তু প্রথম পৃষ্ঠ এইটা এই দিকে, এই জন্য বক্রতার ব্যাসার্ধ এই দিকে, এটা হলো প্রথম পৃষ্ঠ, কারণ এখানে ভেদ করা প্রথম R1, তাহলে এখানে প্রথম পৃষ্ঠ উল্টো দিকে এই দিকে R1, তাহলে এখানে R1 কি, R1 এর চিহ্ন কি হবে মাইনাস, R2 এর চিহ্ন প্লাস, আর এখানে R1 এর চিহ্ন হলো তোমার কি হয় প্লাস, আর R2 এর চিহ্ন মাইনাস। এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে অঙ্ক করার সময়। আমার অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে, না হয় কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। তাহলে আজকে আমি শুধু সর্বশেষ একটি অঙ্ক দিয়ে তোমাদের আজকে শেষ করব। দেখো এখানে একটি উত্তল লেন্সের তোমার উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো, বিম্বের দূরত্ব কত হবে, এটা দ্রুত একটু করার চেষ্টা করো, দেখি কয়জন করতে পারো, একটু করো। এটা কি লিখছি, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, এরপরে কি লিখছি 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো, বিম্বের দূরত্ব কত হবে, দেখি তোমরা পারো কিনা। কোন সূত্র দিয়ে করবে, 1/v যোগ 1/u ইকুয়ালস টু 1/f, আর কোনটা f কোনটা u কোনটা e এগুলি তোমরা বসিয়ে যদি অঙ্কটা করতে পারো, কি মান বের করব আমরা, বিম্বের দূরত্ব অর্থাৎ v এর মানটা আমরা বের করব। এখানে মানটা কি লিখছি আবার, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হলো, বিম্বের দূরত্ব কত হবে। আমরা এখানে যদি মানগুলি বসিয়ে করি তাহলে কিভাবে আমরা পাবো, এইটার মান তো দেওয়া নাই, এইটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো, এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, আর এটা কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে তোমাদের বের করতে হবে কি ভি সমান কত। এবং এখানে আর একটা জিনিস তোমাদের করতে হবে যে এই বিম্বটা কি বাস্তব না অবাস্তব, যদি পজিটিভ হয় তাহলে তোমরা এটা লিখবে বাস্তব, আর যদি নেগেটিভ হয় তাহলে তোমরা লিখবে অবাস্তব। ঠিক আছে, আজকের এইটুকুই শেষ করলাম। আগামী দিন সবাই ক্লাসে থাকবে, আশা করি আগামী দিন আমরা লেন্স এবং লেন্সের যে প্রস্তুতকারক সমীকরণ এবং লেন্সের সাধারণ সমীকরণ এই সম্পর্কে তোমাদের অনেক গাণিতিক সমস্যাগুলি করাবো। আগামী দিন গাণিতিক সমস্যা তোমাদের করাবো, তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে সামনে থাকবে। আর যদি না বুঝো চুপচাপ না থেকে কমেন্টসের মাধ্যমে তোমরা একটু জানাও। সবাইকে ধন্যবাদ, এখানেই আমি ক্লাসটা শেষ করছি, সবাই ভালো থাকো।